সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে জৈব রসায়ন নিয়ে দ্বিতীয় লাইভ ক্লাসে আমি উপস্থিত হয়েছি। প্রথম লাইভ ক্লাসটি অবশ্য বোর্ডে আমি নেইনি। আজকে আমি আমার বাসায় বোর্ডে লাইভ ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে লেখা বোঝা যাচ্ছে কিনা বোর্ডের, কিংবা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমার কাছে আরেকটি মোবাইল আছে, আমি সেই মোবাইলটিতে তোমাদের কমেন্টগুলো দেখব। সো আমি তোমাদের কমেন্টের আশায় আছি। দেখি তোমরা কে কি কমেন্ট করছো। তারপরে আমি আমার পড়া শুরু করতে চাচ্ছি। আচ্ছা, দেখি তো লাইভে কেউ আসছে কিনা। হ্যাঁ, 3 জনকে লাইভে দেখা যাচ্ছে। মুয়াম্মার শাহরিয়ার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার, তুমি কেমন আছো? নিশ্চয়ই এখন ভালো। তোমার বাসা সবাই নিশ্চয়ই এখন ভালো আছে। ওকে, একটু আমার প্রশ্নগুলোর উত্তর দাও যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ইনফ্যাক্ট আমার বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কিংবা বাইরের নয়েজ আসছে কিনা। ঠিক আছে, এই 3টি প্রশ্নের একটু উত্তর দাও। বাইরের নয়েজ আসছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ডের লেখা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। সাইমন বলেছে এভরিথিং ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ সাইমন। মেহরাব শিহাব ওয়াচিং। ওকে, নিয়ামত মুনতাহা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লেখা ধরে নিচ্ছি আমি বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। দেখো, আমি যেটা চিন্তা করেছি যে আমি প্রথম থেকে টোটাল বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম ক্লাসটা আমি একটু ডিফারেন্টভাবে নিয়েছিলাম, এবং সেটার ক্লাসটা নেওয়ার পরে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং সেই হোমওয়ার্কগুলো করে কমেন্টে লেখার জন্য বলেছিলাম। যাই হোক, যারা করনি তারা একটু সেটা দেখে নিবে, দেখে কোনো প্রশ্ন থাকলে বলবে। আজকে আমি তারই কন্টিনিউয়েশনে দ্বিতীয় ক্লাসটি নিতে যাচ্ছি। আমার আজকে ক্লাসের প্রথম যে অংশটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। এখন জৈব রসায়ন নিয়ে তোমরা গত 1-1.5 মাসে মোটামুটি অনেকেই টুকটাক পড়াশোনা করার কারণে এই বিষয়গুলো বুঝতে হয়তো এখন কিছুটা ক্লিয়ার হবে। আর যাদের যেই বিষয়গুলোতে একটু সমস্যা ছিল আগে, সেই বিষয়গুলো নিশ্চয়ই এখন তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। আচ্ছা, কার্যকরীমূলক এই শব্দটার মানে কি, আমরা একটু আগে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, ধরো তোমরা 10-12 বন্ধু মিলে কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতে গিয়েছ। এখন কথা হচ্ছে ওই 10-12 বন্ধুর মধ্যে যেই বন্ধু খাবার দাবার শেষে বিলটা পে করবে, তার প্রতি কিন্তু অন্য বন্ধুদের একটু বিশেষ নজর থাকবে, কিংবা সেই বন্ধুকেই অন্যান্য বন্ধুরা একটু এক্সট্রা খাতির করবে, তাই না? বাস্তব জীবনে তো তাই হয়। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। ধরো তোমাদের মধ্যে যে একটু ভালো পড়াশোনা বুঝে, তার সাথে অন্য যাদের সম্পর্ক থাকে তারা মাঝে মাঝে চেষ্টা করে যে ওই ভালো বুঝে যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা, তার কাছ থেকে কিছু জিনিস বোঝার জন্য। অর্থাৎ ভালো ছাত্রছাত্রীর সাথে অনেকেরই একটা এক্সট্রা খাতির থাকে। তার মানে কি, আমরা কোনো ব্যক্তির বা কোনো বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যখন কারো কোনো বিশেষ বিষয় পারদর্শিতা থাকে, তাকে আমরা এক্সট্রা খাতির করে থাকি বাস্তব জীবনে। এখন জৈব যৌগের ক্ষেত্রেও আমাদের বিশাল যৌগ দেখতে পাবো, আমরা অনেক ধরনের যৌগ দেখতে পাবো। এখন এই যৌগগুলোর কোন ধরনের বিক্রিয়া করে বা কি হয়, সেই অ্যানালাইসিসগুলো আমাদের প্রায় সময় করতে হয়। এখন এই অ্যানালাইসিস করতে গিয়ে আমরা কিসের বেসিসে অ্যানালাইসিসটি করব? এক্ষেত্রে যেই অংশটি দ্বারা তার বিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়, সেই অংশটির সাপেক্ষেই আমরা কি করব? জৈব যৌগের অ্যানালাইসিসগুলো করে থাকব। তার মানে যেই অংশটার কারণে কোনো একটা জৈব যৌগ কোনো বিশেষ ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ধরো সংযোজন বিক্রিয়া অথবা প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা সেই অংশটা কি ওই জৈব যৌগের কার্যকরী অংশ বলবো। তাহলে আমি আবার বলছি, কোনো জৈব যৌগের যেই অংশটিকে বা যেই অংশটির কারণে ওই জৈব যৌগের বিভিন্ন ধরনের ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হবে, সেটি হচ্ছে ওই ধরনের জৈব যৌগের কার্যকরী মূলক, বা ইংরেজিতে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ঠিক আছে,
আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন এই ফাংশনাল গ্রুপ অনেক ধরনের হতে পারে। আমরা এর মধ্যে 12-13টা ফাংশনাল গ্রুপ নিয়ে দেখার চেষ্টা করব, যেই ফাংশনাল গ্রুপগুলো আমাদের এই চ্যাপ্টারটি পড়তে গেলে অনেক বেশি কাজে লাগবে। এখন তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লিখো। আমি যেহেতু আজকে এইভাবে লাইভ ক্লাসটি নিচ্ছি, আমি একটু তোমাদের কমেন্টের প্রতি বেশি ডিপেন্ডেন্ট থাকবো। তোমাদের কমেন্ট করতে হবে, হ্যাঁ, কমেন্ট থেকে আমি তাহলে ফরওয়ার্ড হতে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, মিথি লিখেছে ঝাপসা দেখাচ্ছে স্যার। শাহরিয়ার লিখেছে সব কিছু ঠিক আছে। আচ্ছা, বাহিরের আওয়াজ আসতেছে একটু, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো, আমি রুম থেকে ক্লাস নিচ্ছি, সো রুমের মধ্যে লাইটটা যাতে একটু বেশি আসে এই জন্য আমি জানালা খুলে দিয়েছি। আর এই জানালা খুলে দেওয়ার কারণে হয়তো হালকা সাউন্ড আসছে। জানালা বন্ধ করে দিলে তাহলে রুমটা একটু অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? সো আমার মনে হয় বাইরের সাউন্ড কি খুব বেশি প্রবলেম করছে? ইয়েস অর নো? যদি খুব বেশি প্রবলেম করে তাহলে বলো যে বাইরের সাউন্ডটি খুব বেশি প্রবলেম করছে। আমি অবশ্য আমার সাউন্ড সিস্টেম চালু করে রেখেছি, আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, তারপরেও তোমরা সময় সময় তোমাদের মন্তব্যগুলো করবে, তাহলে আমার জন্য ক্লাসটি নিতে সুবিধা হবে। এবার আমরা চলে যাই আমাদের যে আলোচনায় ছিলাম, কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের আলোচনায় চলে যাই। আমি বোর্ডে অলরেডি 6টি কার্যকরী মূলকের নাম লিখে রেখেছি। প্রথমে লিখেছি, দেখো, সমগোত্রীয় শ্রেণী। গত ক্লাসে আমি সমগোত্রীয় শ্রেণী নিয়ে কথা বলেছিলাম। সমান গোত্রের, অর্থাৎ যাদের পরপর দুটি সদস্যের মাঝে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকে তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলেছিলাম। তাহলে অ্যালকেন, একটি মজার বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে তুমি বিভিন্ন ধরনের কার্যকরী মূলকের সন্ধান করতে পারলেও অ্যালকেনের ওইভাবে কার্যকরী মূলকের সন্ধান আমরা করতে পারি না। তাহলে কোনটাকে আমরা অ্যালকেন বলবো? যেই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তোমার শুধুমাত্র একক বন্ধন থাকবে, যে অর্গানিক যৌগে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে, সেটি হচ্ছে অ্যালকেন। তাই আমরা অ্যালকেনকে দেখানোর সময়, কার্যকরী মূলকটি দেখানোর সময় এভাবে কার্বন কার্বন দেখো একক বন্ধন দিয়ে আমরা এটিকে দেখাচ্ছি। এখানে মনে রাখতে হবে অ্যালকেনে শুধু একক বন্ধন থাকবে কার্বন কার্বনের ক্ষেত্রে। অ্যালকিন দেখানোর সময় অ্যালকিনের মধ্যে কি থাকে? পাই বন্ধন থাকে, এটা তোমরা সবাই জানো। তাই দেখানোর সময় কার্বন কার্বন পাই বন্ধন এভাবে দেখাতে হবে। খেয়াল করো, তুমি যদি কার্বন কার্বন পাই বন্ধন না দেখাও তাহলে সেটা অ্যালকিন হবে না। কেননা তোমার জৈব যৌগে পাই বন্ধন আছে, এরকম আরও যৌগ আছে। আমি যদি ফর এক্সাম্পল লিখি কার্বনিল মূলক, দেখো এটির মধ্যেও তো পাই বন্ধন আছে। তার মানে সেই পাই বন্ধনটি থাকতে হবে কি? দুইটি কার্বনের মাঝে। আর পাই বন্ধনের জন্য আমার দুইটি পরমাণু লাগে, এটা তো আমরা জানি, যেহেতু এটা পাশাপাশি বন্ধন হয়। আর সেই পাই বন্ধনটি থাকতে হবে দুইটি কার্বনের মাঝে, তাহলেই সেটি অ্যালকিন হবে। অর্থাৎ কার্বন কার্বন পাই বন্ধনের ক্ষেত্রে সেটি অ্যালকিন। আর এরপরে কার্বনের বাকি হাতগুলো আমরা কি করব? চতুর্যোজ্যতা দিয়ে ফিল আপ করবো। যেহেতু এখানে দুইটি পাই বন্ধন লিখেছি, তাহলে আরও দুইটি পাই বন্ধন আমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এটি আমরা ওটি দ্বিবন্ধন, এটি হচ্ছে ত্রিবন্ধন। ওকে, প্রথম তিনটি অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদেরকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, খেয়াল করো, তোমাদের একটু কারো কারো ধারণাগত ভুল থাকতে পারে যে হাইড্রোকার্বন বলতে শুধু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনকে বোঝায় না। এই তিনটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আরেক ধরনের হাইড্রোকার্বন আছে, দেখি সেই হাইড্রোকার্বনের নাম কি, কমেন্ট সেকশানে লিখো। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ছাড়াও আরেক ধরনের হাইড্রোকার্বন আছে, সেই হাইড্রোকার্বনের নাম কি? কমেন্ট সেকশানে লিখো। ক্লাসটি ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ তোমরা এখানে ক্লাস ফলো করবে। আমি যদি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ইয়েস, ভুল হোক শুদ্ধ হোক উত্তর দিবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে ক্লাসটি ফলো করছো, ঠিক আছে? তাহলে আমার প্রশ্নটির উত্তর তাড়াতাড়ি লিখে ফেলো যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন ছাড়া আর কোন ধরনের হাইড্রোকার্বন দেখতে পাওয়া যায়। আচ্ছা, দেখি কমেন্ট পড়ছি, ফোকাসটা বারবার নড়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা দেখি, আমি আজকের ক্লাসটির পরে পরবর্তীতে সিদ্ধান্ত নেব কি করা যায়। ফোকাস অ্যাডজাস্ট হচ্ছে না ঠিক মতো।
ওকে, আমি একটু জাস্ট মিনিট দেখি। তোমরা একটু লাইনে থাকো, আমি সমস্যাটা কি হচ্ছে একটু আহ, বের করার চেষ্টা করছি। সবাই একটু লাইনে থাকো। ফোকাসের প্রবলেমটা আচ্ছা, এইবার একটু দেখো তো ফোকাসের প্রবলেমটা সলভ হচ্ছে কি না। একটু তোমরা আমাকে বলো ফোকাসের প্রবলেমটা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মিথি বলেছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ধন্যবাদ মিথি তোমাকে। তামিম অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ইয়েস। তার মানে হাইড্রোকার্বনের মধ্যে আমার অ্যালিফিটিক হাইড্রোকার্বনের পরে যেটি থাকবে সেটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরে যেটাতে যাব সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল অ্যালকোহলের যদি তোমাকে শুধু বলা হয় যে অ্যালকোহলের কার্যকরীমূলক কি, তাহলে যদি তুমি, আমি দুইটা অপশন দিচ্ছি, দেখো অ্যালকোহলের কার্যকরীমূলক কি বলার পর তুমি দুইটা অপশন দিলাম, আমাকে বলতে হবে এখানে কি দুইটি সঠিক উত্তর নাকি যে কোনো একটি সঠিক উত্তর। আবার বলছি, অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি বললে সঠিক উত্তর কোনটি, এক নাকি দুই নাকি এক দুই তিন, সরি এক এক এবং দুই, কোনটি সঠিক উত্তর দেখি কমেন্ট সেকশানে লিখো। আবার বলছি, অ্যালকোহলের কার্যকরীমূলক কি বললে এক সঠিক উত্তর নাকি দুই সঠিক উত্তর নাকি এক ও দুই দুইটি সঠিক উত্তর। তোমাদের উত্তর আশা করছি। ওকে, এইবার দেখি। আচ্ছা, এইবার বলা হচ্ছে, এইবার মনে হয় ক্লিয়ার, এবার মনে হয় সব কিছু ঠিক আছে। আচ্ছা, আমার ফ্যান চলছিল, ফ্যানের কারণে সমস্যা হচ্ছিল খুব সম্ভবত। এবার ঠিক আছে। ওকে, আমার প্রশ্নটির উত্তর দাও। অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি, এক দুই, এক ও দুই, উত্তর আশা করছি। এখন পর্যন্ত কেউ উত্তর দাও নাই। মিথি লিখেছে ও এইচ। ওকে, অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটি, এটি সঠিক উত্তর হচ্ছে দুই। এটি তুমি যদি শুধু এক নম্বরটা দাও, আসলে এটা অ্যালকোহলের জন্য পুরোপুরি পারফেক্ট হয় না। একটু সূক্ষ্ম কথা আছে এই জায়গাটিতে। আমরা আসলে অ্যালকোহলের বলতে আমরা এখানে সি দিয়ে আমরা যে ও এইচটা থাকবে সেটাকে বোঝাতে হবে। কেন, খেয়াল করো, আমি যদি শুধু ও এইচ লিখি, এখন এই জায়গায় যদি আমি এইচ দিই তাহলে তো সেটা পানি হয়ে যাবে। তাহলে পানি হয়ে গেলে সেটা তো আর সেটা তো আর অ্যালকোহল হচ্ছে না। এই কারণে শুধু ওএইচটাকে দেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, এখানে কার্বন অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমার প্রশ্ন আসে যে স্যার আমরা যে এই যে একটা হাত ফাঁকা রাখি, একটা যোজ্যতা যে ফাঁকা রাখি, এই ফাঁকা যোজ্যতাটিতে আমরা কি বসাতে পারবো। এখানে আমরা তিন ধরনের জিনিস বসাতে পারবো। একটা হচ্ছে হাইড্রোজেন, ক্ষেত্র বিশেষে। হাইড্রোজেন কিন্তু সব সময় যে হবে তা কিন্তু নয়, ক্ষেত্র বিশেষে সাধারণত এটা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালকাইল আর এটা হচ্ছে অ্যারাইল। এই তিন ধরনের জিনিস, হাইড্রোজেন, অ্যালকাইল এবং অ্যারাইল। তাই আমি যদি শুধু ওএইচ লিখি, তাহলে আমি যদি এখানে হাইড্রোজেন দিই তাহলে সেটা পানি হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এখানে অ্যালকোহলের ক্ষেত্রে প্রথমটি ব্যবহার করব না, দ্বিতীয়টি ব্যবহার করব। এবার দেখো, যখন আমরা দ্বিতীয়টি ব্যবহার করতে যাব, আমি একটু ক্লারিফাই করি 1 ডিগ্রি 2 ডিগ্রি কথাটা কোথা থেকে আসলো। অ্যাকচুয়ালি মূলত হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাহলে 4টা যোজ্যতার মধ্যে আমার আরও 3টা যোজ্যতা দেওয়া যায়। এখন এই 3টা যোজ্যতার মধ্যে আমি যদি একটা হাত ফাঁকা রাখি, সে এক হাতে অন্য কোনো কে অ্যালকাইল, অ্যারাইল বা হাইড্রোজেন পারবে। ঠিক আছে, এইটা বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যালকোহলকেই আমরা 1 ডিগ্রি এভাবে লিখে থাকি, প্রাইমারি কথাটাই আমরা 1 ডিগ্রি এভাবে দিয়ে থাকি।
যদি আমার এখানে দুইটা যোজ্যতা ফাঁকা থাকে, তার মানে এই জায়গাতে এবং এই জায়গাতে, দুই জায়গাতে আমার কি আসতে পারবে, অন্য কোনো কার্বনজনিত অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আসতে পারবে। তাই এটাকে বলা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমার 3টা হাত ফাঁকা থাকে, তাহলে 3টা হাতের মধ্যে আমার 3 ধরনের অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আসতে পারবে, তখন এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে ডিগ্রি বিষয়টার মূল ফ্যাক্টরটা কোথায়? ডিগ্রি হচ্ছে যে তোমার কোনো নির্দিষ্ট কার্যকরীমূলকের কার্বনের সাথে যতটি কার্বন সরাসরি যুক্ত থাকে সেটি তত ডিগ্রি। এখানে দেখো, এই কার্যকরীমূলকটির কার্বনের সাথে 1, 2, 3 সর্বোচ্চ 3টি কার্বন যুক্ত থাকতে পারে, তাই এখানে সর্বোচ্চ 3 ডিগ্রি হতে পারে। যদি 2টি কার্বন যুক্ত থাকে 2 ডিগ্রি, 1টি কার্বন যুক্ত থাকলে 1 ডিগ্রি, এভাবে আমার সেটা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো অ্যালকেনের ক্ষেত্রে কত ডিগ্রি পর্যন্ত হতে থাকে। ডিগ্রির কথা যেহেতু আসলোই, অ্যালকেনের ক্ষেত্রে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে সেটি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যালকেনে কোনো স্পেসিফিক কার্যকরীমূলক নেই। তার মানে দেখো, আমি এই অ্যালকেনের এই কার্বনটাতে এই জায়গায় 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের সাথে আমি সর্বোচ্চ 4টা আরও কার্বন কি করতে পারি, যুক্ত করতে পারি। তাই এই কার্বনটাকে আমরা বলবো 4 ডিগ্রি বা কোয়াটারনারি। ঠিক আছে? অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে সর্বোচ্চ 4 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আর অ্যালকেন ব্যতীত অন্যান্য স্পেসিফিক কার্যকরীমূলকের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, অ্যালকেনের ক্ষেত্রে সর্বোচ্চ 4 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ 4 ডিগ্রি হইতেই হবে এমন কোনো কথা নাই। অ্যালকেন ব্যতীত অন্যান্য কার্যকরীমূলকের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ডিগ্রি হতে পারে। 3 ডিগ্রি হইতে হবে এমন কোনো কথা নাই, সর্বোচ্চ 3 ডিগ্রি হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা ডিগ্রির বিষয়টি বুঝলাম। এখন দেখি তোমরা আমাকে একটু ঝটপট উত্তর দিয়ে ফেলো। আমি এখানে একটা অ্যালকেনের যৌগ লিখব। যৌগটা লেখার পর তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে এই যৌগটিতে আমার সর্বোচ্চ কত ডিগ্রি কার্বন আছে, এটি তোমাদের কাছে আমার একটি প্রশ্ন। যে এই যৌগটিতে, এখানে আমি একটি যৌগ লিখলাম, এই যৌগটিতে তোমার সর্বোচ্চ কত ডিগ্রির কার্বন আছে। দেখি কমেন্ট সেকশানে উত্তরটি লেখার চেষ্টা করো। এই যৌগটিতে সর্বোচ্চ কত ডিগ্রি সম্পন্ন কার্বন আছে। আচ্ছা, শিহাব জিজ্ঞেস করেছে যত হাত খালি তত ডিগ্রি হবে, তাই না স্যার? হ্যাঁ, যত হাত খালি, তোমার প্রশ্নের 2টা উত্তর আছে। একটা হচ্ছে যে অ্যালকেনের ক্ষেত্রে তোমার যতটি কার্বন আছে প্রতিটি কার্বনের জন্যই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা 4 ডিগ্রি এভাবে বলা যায়, যেহেতু অ্যালকেনে কোনো স্পেসিফিক কার্যকরীমূলক নেই। অ্যালকেন ব্যতীত অন্যান্য কার্যকরীমূলক যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকের সাথে যেই কার্বন আছে, খেয়াল করো, কার্যকরী মূলকের সাথে যে কার্বন আছে ওই কার্বন অন্য কতটি কার্বনের সাথে যুক্ত আছে সেটি তত ডিগ্রি হবে। ঠিক আছে? এখন অ্যালকেন ব্যতীত অন্যান্য যৌগের ক্ষেত্রে তোমার কার্যকরী মূলকের বাইরেও তো কার্বন আছে, কিন্তু ওই কার্বনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ডিগ্রি কথাটি মেনশন করে থাকি না। যেমন ধরো যে আমি যদি এখানে লিখি একটি অ্যালকোহলের যৌগ লিখি, আমি এখানে একটি অ্যালকোহলের যৌগ লিখলাম, এই যৌগটিতে এই কার্বন 1, 2, 3, 4 4টি কার্বনের সাথে যুক্ত আছে। সো এটি কিন্তু 4 ডিগ্রি কার্বন নয়, সরি, এটি কিন্তু মানে এই অ্যালকোহলটির ক্ষেত্রে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এই অ্যালকোহলে কত ডিগ্রি কার্বন আছে, তখন আমরা আসলে এই কার্বনটির জন্যই বুঝে নিব, এই কার্বনটির জন্যই আমরা বুঝে নিব যে কত ডিগ্রি কার্বন আছে, তার প্রশ্নে জানতে চাচ্ছে। অর্থাৎ এই কার্বনটি 1টি কার্বন এবং 2টি কার্বনের সাথে যুক্ত, তাই এটি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল।
কিন্তু যদিও এখানে 4 ডিগ্রি কার্বন বিদ্যমান এই যৌগটিতে, বাট কমন সেন্সে বা নর্মাল ওয়েতে প্রশ্ন যদি জিজ্ঞেস করে এটি কত ডিগ্রি অ্যালকোহল, তাহলে বলতে হবে তোমাকে 2 ডিগ্রি। ঠিক আছে। আর এই যৌগটির ক্ষেত্রে যেটি প্রশ্ন করেছিলাম, দেখি কেউ উত্তর দিয়েছে কিনা। 3 ডিগ্রি। 3 ডিগ্রি কোনটির উত্তর? আচ্ছা, প্রথম এই প্রশ্নটির উত্তর, আচ্ছা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। হ্যাঁ, এই যৌগটিতে সর্বোচ্চ 3 ডিগ্রির একটি কার্বন আছে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। শিহাব এবং মিথি দুজনের উত্তরই সঠিক। ওকে, আর কি কেউ আনসার করেছে? না, আর কেউ আনসার করেনি। তাহলে আমাদের ডিগ্রির বিষয়গুলো কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে হবে। এগুলো নিয়ে মাঝে মাঝে সমস্যা তৈরি হয়, পরীক্ষায় এমসিকিউতে একটি প্রশ্ন আসে। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা 6টি সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক দেখলাম। এবার আমি একটু বোর্ডটা মুছে দিই, মুছে আমার আরও কিছু ফরওয়ার্ড হই। দেখো, এবার আমরা দেখি অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে CHO, কিটোনের ক্ষেত্রে হচ্ছে CO, জৈব অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে COOH, অ্যামাইডের ক্ষেত্রে হচ্ছে CONH2। দেখো, এই যে অ্যালডিহাইড যেটি লিখলাম তার একটি যোজ্যতা ফাঁকা, এই যোজ্যতায় অ্যালকাইল কিংবা অ্যারাইল আসতে পারবে। আমি যে কিটোনটি লিখলাম সেই কিটোনের মধ্যে 2টি যোজ্যতা ফাঁকা, এই যে ডান পাশে একটি, বাম পাশে একটি, তার মানে এই 2 জায়গায় অ্যালকাইল অথবা অ্যারাইল আসতে পারবে। এই অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ, আর অ্যালডিহাইড এবং কিটোনের মূলককে বলা হয় কার্বনিল মূলক। অর্থাৎ এই যে এই 2টা হচ্ছে কার্বনিল মূলক। ঠিক আছে। আর এই 2টার মূলক থেকে উৎপন্ন যৌগকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিটোন কিন্তু হচ্ছে একটি দ্বিযোজী কার্যকরী মূলক। দেখো, তার মানে কার্যকরী মূলকের মধ্যে অধিকাংশগুলাই একযোজী, তবে কিছু কিছু দ্বিযোজী আছে। সেই কিছু কিছু দ্বিযোজীর মধ্যে একটি হচ্ছে কিটোন। কিটোনের দ্বিযোজী কেন? এই যে এখানে একটি হাত এবং এখানে একটি হাত, 2টি হাত এখানে 2 পাশে ফাঁকা আছে। তার মানে কি, সে 2 পাশে 2 ধরনের যোজ্যতা দিয়ে অন্য কাউকে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে, মানে অন্য কোনো কারোর সাথে বন্ধন তৈরি করতে পারবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, কিটোনের ক্ষেত্রে কিন্তু তোমার এই 2 পাশেই অ্যালকাইল অথবা অ্যারাইল যুক্ত হবে। অ্যালকাইল অথবা অ্যারাইল। এখানে 2 পাশে হাইড্রোজেন দেওয়া যাবে না, কারণ হাইড্রোজেন যদি 2 পাশে দাও বা এক পাশে দাও, তখন আর সেটা কি কিটোন থাকবে না। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা হচ্ছে 8-এর জন্য, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে যেটা হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যালকাইল অথবা অ্যারাইল অথবা হাইড্রোজেন। অ্যালডিহাইডের ক্ষেত্রে 3টাই হতে পারে, হাইড্রোজেন, অ্যালকাইল অথবা অ্যারাইল। দেখো, আমি যদি হাইড্রোজেন দিই এটার ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেন দিলে হবে এরকম। আমি যদি অ্যালকাইল দিই, যেমন ধরো CH3, তাহলে হবে এরকম। আর আমি যদি অ্যারাইল দিই C6H5, তাহলে হচ্ছে এরকম। এটিকে অবশ্য আমরা বেনজিনের যেই রিংটি আছে সেই রিংটি দিয়েও দেখাতে পারি, এভাবে দেখাতে পারি। এটা একই জিনিস। ঠিক আছে। তাহলে দেখো, একটি কথা স্মরণ করিয়ে দিই, হাইড্রোজেন সব সময় কিন্তু বসে না। যেমন এই জায়গায় কিটোনের মধ্যে কিন্তু হাইড্রোজেন বসে নাই, শর্তের মধ্যেই মেনশন করা আছে এখানে হাইড্রোজেন থাকবে না। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়? অ্যালডিহাইডের ক্ষেত্রে হাইড্রোজেনও বসতে পারে, অথবা অ্যালকাইলও বসতে পারে, অথবা অ্যারাইলও বসতে পারে। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম? কতগুলো 4টা কার্যকরীমূলক দেখলাম। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই যে অ্যামাইডের ক্ষেত্রে আমার নাইট্রোজেনের সাথে যে 2টা হাইড্রোজেন আছে, এই 2টা হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত হতে পারে অন্য কোনো অ্যালকাইল কিংবা অ্যারাইল গ্রুপ দ্বারা। তার মানে আমি যদি 10 নম্বরটির দিকে একটু তাকাই, আবার 10 নম্বরটির মধ্যে এটি হচ্ছে মেইনলি কার্যকরীমূলক, কিন্তু তুমি এরকমও দেখতে পারো, এখানে একটি অ্যালকাইল আছে, এটা হাইড্রোজেন, এটি একটি অপশন হতে পারে।
যেমন এটি একটি অপশন, এটি আরেকটি অপশন। আরেকটি অপশনে হতে পারে দুই পাশেই, এক পাশে অ্যালকাইল এবং এক পাশে কি অ্যারাইল, এভাবেও হতে পারে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। হাইড্রোজেনগুলো কিন্তু প্রতিস্থাপিত হতে পারে। সাধারণত এই হাইড্রোজেন প্রতিস্থাপনের মাধ্যমে আমার কি ডিগ্রি সংখ্যা বাড়তে পারে বা প্রতিস্থাপিত কার্যকরী মূলকযুক্ত যৌগ হতে পারে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই, আরও কিছু কার্যকরী মূলক নিয়ে আলোচনা করি আমাদের। আচ্ছা, এবার হচ্ছে তোমার অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হচ্ছে এভাবে লেখে সিও, এটা অ্যাকচুয়ালি এক্স লিখতে হবে যেহেতু আমি হ্যালাইড বলেছি, সিও এক্স। ঠিক আছে, এটি খুব রেয়ার একটি কার্যকরীমূলক, তবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। জৈব অ্যাসিডের ওএইচ প্রতিস্থাপনের মাধ্যমে এটি তৈরি হতে পারে। তারপরে যেমন ধরো আরও আমরা কি লিখতে পারি, ইথার। ইথার ইথার হচ্ছে অনেকে এইভাবে লিখে, আবার এখানে অনেকে এটা মেনশন করে দেয় যে অ্যালকাইল অথবা অ্যারাইল, অ্যালকাইল অথবা অ্যারাইল। অ্যাকচুয়ালি এখানে তোমার দুই পাশে হাইড্রোজেন হবে না, কারণ দুই পাশে হাইড্রোজেন দিলে সেটা কী হয়ে যাবে, পানি হয়ে যাবে। সেজন্য আমরা এক্ষেত্রে ইথারের ক্ষেত্রে অ্যালকাইল অথবা অ্যারাইল এই জিনিসটা মেনশন করে দিব। আচ্ছা, তারপরে আছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। যেমন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। দেখো এই যে এখানে এই এক পাশে অন্য একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত হতে পারবে। এখানে কে আসতে পারবে, অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ, অ্যালকাইল বা অ্যারাইল। তাই এটা 1 ডিগ্রি, আর এখানে দুইটা হাত ফাঁকা, তাহলে দুইটা হাতের মধ্যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যুক্ত হতে পারবে। আর এখানে 3টা হাত ফাঁকা, তাহলে 3টা হাতের মধ্যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ কে যুক্ত হতে পারবে। তাই এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন এভাবে বলা হচ্ছে। এখানে খেয়াল করো, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু যদিও কার্বনের 4টি যোজ্যতা ছিল, 4টি যোজ্যতার মধ্যে কার্বনের সাথে কিন্তু একটি ওএস চলে আসছে, তাই অ্যালকোহলের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ডিগ্রি হয়েছে। বাট অ্যামিনের ক্ষেত্রে দেখো, অ্যামিনের ক্ষেত্রে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের এখানে যে 3টি যোজ্যতা, সেই 3টি যোজ্যতাই সর্বোচ্চ ফিল আপ হতে পারে। অর্থাৎ অ্যালকোহলের কেন 8 ডিগ্রি হয় নাই, অ্যালকোহলের কিন্তু এরকম একটি ফ্যাক্টর প্রয়োজন, কার্বনের সাথে অঙ্গাঙ্গিভাবে অক্সিজেন রাখতেই হবে, মাস্ট, রেখে অ্যালকোহলের কথা চিন্তা করতে হবে। তাই অ্যালকোহলের রইল বাকি 3 হাত, তাই সর্বোচ্চ 3 ডিগ্রি। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের সাথে অন্য কোনো হেটারো অ্যাটম বাধ্যবাধকতা নেই, তাই নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে আমার 3 ডিগ্রি, নাইট্রোজেনের যোজনী যদিও এখানে 3, কিন্তু নাইট্রোজেনের 3 ডিগ্রি হয়। তার মানে আমার এখানে একটা অনুধাবনের প্রশ্ন যদি আমি করি যে নাইট্রোজেনের ত্রিযোজ্যতায় 3 ডিগ্রি, বাট কার্বনের চতুর্যোজ্যতা হওয়ার পরেও সর্বোচ্চ 3 ডিগ্রি অ্যালকোহল কেন পাওয়া যায়, এটি হচ্ছে আসলে মূল কারণটি, যে কেন অ্যামিনে 3 ডিগ্রি পর্যন্ত হওয়া সম্ভব এবং কেন অ্যালকোহলের কার্বনেও সর্বোচ্চ 3 ডিগ্রি পর্যন্ত পাওয়া সম্ভব। ঠিক আছে, দেখি আমার কোনো প্রশ্ন আছে কি না কারো। ওকে, তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে লিখবে, কমেন্টের সাথে সাথে লিখবে, তাহলে আসলে আমার জন্য সুন্দর মানে বুঝতে সুবিধা হয় যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। আর যে কোনো মুহূর্তেই লেখা যদি ঘোলা হয়ে যায়, হালকা ঘোলা হলে কমেন্ট করার দরকার নেই যদি বুঝতে পারো, আর যদি একবারই বুঝতে না পারো তখন তোমরা এখানে কি করবে, কমেন্টে লিখবে। হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখন হালকা একটু ঘোলা হলো কিন্তু তুমি বুঝতে পারছো, সেই মুহূর্তে কমেন্ট করলে মানে সেটা আমি তো ঠিক বুঝতে পারবো না যে কতটুকু ঘোলা হলো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য বুঝলাম, যে অ্যামিনের 3 ডিগ্রি এবং অ্যালকোহলের 3 ডিগ্রি যে বিষয়টা ছিল সেটি নিয়ে আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার একটা আছে অ্যানহাইড্রাইড। এটা আসলে খুব মানে রেয়ার একটা যৌগ, অ্যানহাইড্রাইড।
N মানে এক, হাইড্রাইড মানে পানি, অর্থাৎ একটি পানি। দুইটা জৈব অ্যাসিড থেকে যখন একটা থেকে OH এবং আরেকটা থেকে H বের হয়ে যায়, তখন যে যৌগ গঠিত হয় তাকে অ্যানহাইড্রাইড বলা হয়। আমি একটু লিখে দেখাই, CH3COOH। আরেকটিকে আমার লিখতে হবে, একটু একটা মিরর ইমেজ করে লিখতে হবে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে দুইটা জৈব অ্যাসিড, এটা কিন্তু প্লাস চিহ্ন, তাহলে 1 মোল পানি, 1 মোল পানি কীভাবে বের হবে? একটা থেকে OH এবং আরেকটা থেকে H বেরোনোর মাধ্যমে এরকম একটা অবস্থা তৈরি হবে। অবস্থা তৈরি হওয়ার পর যেই যৌগটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড যৌগ, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যানহাইড্রাইড যৌগ। তাহলে এটিকে বলা হয় ঘনীভবন বিক্রিয়া। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে ঘনীভবন বিক্রিয়া যে কোনো ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি তোমার কোনো বিক্রিয়ার ফলে পানির অণু অপসারিত হয়, সেটি অবশ্যই ঘনীভবন বিক্রিয়া, জিনিসটা ঘন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে একটি ঘনীভূত যৌগ। এখন এখানে কার্যকরী মূলক অ্যাকচুয়ালি কোনটি? কার্যকরী মূলক হচ্ছে তোমার COOCOO, এটি হচ্ছে কার্যকরী মূলক। খেয়াল করো, এই জায়গায় আমার কে, এই পাশে যে কোনো অ্যালকাইল বা অ্যারাইল যুক্ত হতে পারে, আর এই জায়গায়ও যে কোনো অ্যালকাইল বা অ্যারাইল যুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক। ওকে, তাহলে এইভাবে আমরা আরেকটি জটিল জিনিস দেখলাম, অ্যানহাইড্রাইড। আরেকটি আছে তোমার সায়ানাইড। আমি আর নাম লিখছি না, সায়ানাইডের ক্ষেত্রে হচ্ছে CN, এটি হচ্ছে সায়ানাইডের কার্যকরী মূলক। সায়ানাইডের কার্যকরী মূলকের ক্ষেত্রে এই জায়গায় কি অ্যালকাইল বা অ্যারাইল যুক্ত হতে পারবে। যেমন আমি যদি এখানে লিখি CH3, তাহলে ওকে, আমি যদি এখানে CH3 লিখি, তাহলে CH3 লিখলে এই যৌগটার নাম কি? মিথাইল সায়ানাইড অথবা ইথেন নাইট্রাইল। তুমি যদি নাইট্রাইল দিয়ে বলো, খেয়াল করো, নাইট্রাইল দিয়ে বললে কিন্তু তোমার নাইট্রোজেন বলা হচ্ছে। তার মানে নাইট্রোজেন বললে তখন তোমাকে আরও যতগুলো কার্বন আছে ততগুলোর জন্য বলতে হবে, তাহলে এটা হচ্ছে ইথেন নাইট্রাইল। আর যদি তুমি সায়ানাইড দিয়ে বলো, খেয়াল করো, সায়ানাইড বললে কিন্তু কার্বন চলে আসে, তখন বলতে হবে মিথাইল সায়ানাইড। বাট আইউপ্যাক সিস্টেমে এটাকে নাইট্রাইল হিসেবেই নামকরণ করা হয়। আচ্ছা, আরেকটি আছে আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড হচ্ছে NC, দিস ইজ আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডের ক্ষেত্রে কি হয়? আইসোসায়ানাইডের ক্ষেত্রে NCকে আইসোসায়ানাইড বলে। এই ক্ষেত্রে মনে রাখবা, এই জায়গাতে কার্বনের কিন্তু তোমার কি একটি পাই বন্ধন থাকা সত্ত্বেও, আমরা সাধারণত দেখে থাকি জৈব যৌগে কার্বনের একটি পাই বন্ধন থাকলে সেটা sp2 সংকরীকরণ হয়, বাট এই জায়গায় এই কার্বনটি একটি পাই বন্ধন থাকলেও সেটা sp2 সংকরীকরণ নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মুক্ত জোট থাকে এই যৌগটিতে। আমি একটু দেখো, ভেঙে দেখাই। এই জিনিসটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করোনি এতদিন, যে এটা আইসোসায়ানাইডের মধ্যে কার্বনের একটি পাইবন্ধন থাকলেও সেটা sp2 সংকরিত কার্বন নয়। কিভাবে? তুমি দেখো, কার্বনের আমি যদি ইলেকট্রন বিন্যাস উত্তেজিত অবস্থায় দেখাই, তাহলে হচ্ছে জিনিসটা কি এরকম, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, নাইট্রোজেনের এখানে কি হবে? নাইট্রোজেনের হচ্ছে 7, তাহলে নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে নাইট্রোজেনের এখানে 1 2 3টি বন্ধন হয়েছে, 3টি বন্ধনের মধ্যে একটি পাই বন্ধন, তাহলে যেটি পাই বন্ধন সেটি বাদ যাবে। তাহলে এই দুটি হচ্ছে সিগমা বন্ধন, আর সংকরীকরণের জন্য আমার কি লাগবে? মুক্তজোড় ইলেকট্রনকে অবশ্যই নিতে হবে। তার মানে এটি নাইট্রোজেনের এখানে sp2 সংকরণ নাইট্রোজেনের, ঠিক আছে, sp2। আর কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের ক্ষেত্রে হচ্ছে একটি, তোমার এখানে কি হয়েছে? কার্বনের একটি সিগমা একটি পাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটি সিগমা একটি পাই। তাহলে কার্বনের বাইরে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। 4টার মধ্যে যদি 2টা বন্ধনে পার্টিসিপেট করে, তাহলে আরও 2টা ফাঁকা রয়ে গেছে। তাহলে কার্বন অ্যাকচুয়ালি নর্মালি উত্তেজিত অবস্থা যেটা হয়, এই জায়গায় উত্তেজিত অবস্থা সেটা হবে না, অর্থাৎ এটি হবে না, এটি নর্মালি হয়ে থাকে। এই ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় আমার কার্বনের যা আছে তাই থাকবে, 1s2 2s2 2px1 2py1।
তাহলে এই জায়গায় দেখো এটা হচ্ছে মুক্ত জোড় আর একটা সিগমা একটা পাই, তাহলে এটা হবে সংকরীকরণ আর এটা হবে কি পাই বন্ধন। ঠিক আছে, আমি আবার বলছি, এখানে যেহেতু একটি পাই বন্ধন আছে আর একটি মুক্ত জোড় আছে, তাহলে কার্বনের সাধারণ অবস্থা এবং উত্তেজিত অবস্থাটা সেম থাকবে। তাহলে এখানে আমার এটা sp সংকরণ হবে আর এটা পাই বন্ধন করবে। তাহলে এই জায়গায় যেমন এটা পাই বন্ধন আর এটা পাই বন্ধন, এটা মিলে এখানে এই নাইট্রোজেন কার্বনের পাই বন্ধনটা হবে। তাহলে জৈব যৌগের মধ্যে একমাত্র কার্বন যেখানে কার্বনের একক বন্ধন থাকলেও সেটা sp সংকরীকরণ হয়ে থাকে আইসোসায়ানাইড যৌগে। এটি কিন্তু একটি ব্যতিক্রম, এটি মাথায় রাখতে হবে। তাহলে আইসোসায়ানাইড যৌগগুলোর নামকরণ কীভাবে করা হয়, যেমন এটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এটার আর নাইট্রাইল এরকম নামকরণ নেই। ঠিক আছে, দেখো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কারো কোনো প্রশ্ন আছে কি না। শেষেরটি একটু আসলে একটু জটিল জিনিস ছিল, সো কারো কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন করবে। আমি আবারও বলছি, তোমাদের প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা বুঝতে পারছো কি না সেটি তো আমাকে বুঝতে হবে। আমার তো মনে হচ্ছে যে আমি বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো প্রশ্ন করবে। আচ্ছা, যদি এমন হয় যে এখন পুরোপুরি ক্যাচ করতে পারো নি, পরে ভিডিওটি আবার দেখবে, আবার দেখার পর কি করবে, তুমি কমেন্ট সেকশানে প্রশ্নগুলো করে রাখবে, আমি পরবর্তীতে আবার সেগুলো দেখলে সিন করার পরে উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এরপরে হচ্ছে স্টার আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে এরকম COO আর বা AR এইভাবে সাধারণত লেখা হয়, অ্যালকাইল বা অ্যারাইল। ইনফ্যাক্ট এই জায়গাতেও আমার কি হয়, আর বা আর যুক্ত হয়, অ্যালকাইল বা অ্যারাইল যুক্ত হয়। ঠিক আছে, অ্যাস্টার এটাকে কিন্তু বলা হয় অ্যাস্টার, এটার নামকরণ করা হয় আগে শেষের অংশটি বলা হয় তারপরে প্রথম অংশটি বলা হয়। যেমন ধরো CH3 COO C3H7, হ্যাঁ, তাহলে এই যৌগটির এই অ্যাস্টারের নামকরণটা হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। এক্ষেত্রে এইটি হচ্ছে অ্যালকাইল, এটিকে বলা হয় অ্যালকাইল, আর এটিকে বলা হয় অ্যালকানয়েড, অ্যালকানয়েড। তাহলে অ্যালকাইল অ্যালকানয়েড অর্থাৎ প্রোপাইল ইথানয়েড, এই যৌগটার নাম হচ্ছে প্রোপাইল ইথানয়েড। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে নাইট্রোর কার্যকরীমূলক হচ্ছে তোমার NO, এভাবে দেখানো হয়। দেখো নাইট্রোজেনের বাহিরে আমার যে মুক্ত জোটটা আছে সেই মুক্ত জোটটা এখানে কি করবে, সন্নিবেশ বন্ধন করবে একটা অক্সিজেনের সাথে, আর বাকি 3টা ইলেকট্রন দিয়ে আমার এখানে কি নাইট্রোজেনের ত্রিবন্ধন ঘটিত হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিবন্ধনের মধ্যে আবার একটি হচ্ছে পাই বন্ধন, তার মানে এখানে নাইট্রোজেনের সংকরীকরণটা কি হবে sp2, আর ওই যে PZ এর একটা পাই বন্ধন করবে, তাই না, কি বোঝা যাচ্ছে, 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে এই একটি হচ্ছে এখানে পাই বন্ধন, এটা পাই বন্ধন করবে, আর এইখানে দেখো এই যে একটা দুইটা, এই যে দুইটা হচ্ছে সিগমা বন্ধন, আর যে 2s2টা হচ্ছে এই যে এখানে মুক্ত জোটটা সে, এই যে এখানে যে মুক্ত জোটটা ছিল এই মুক্ত জোটটা সে আরেকটি অক্সিজেনকে দিবে। তার মানে এই নাইট্রোজেনের সংকরীকরণ কি sp2 সংকরীকরণের মাধ্যমে এই নাইট্রো কার্যকরীমূলকটি গঠিত হয়ে থাকে। ওকে, তাহলে এই ছিল আমার কার্যকরীমূলক নিয়ে মোটামুটি কথা। দেখি তোমাদের তারপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি তোমাদের প্রশ্ন আশা করছি। ওয়াচিং ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের জন্য আমি এখন ওয়েট করছি। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি যে কোনো টপিক পড়ানোর সময় চেষ্টা করি সেটার ইন ডিটেলে আলোচনা করার জন্য। এই ইন ডিটেল আলোচনা করতে গিয়ে আমার পড়াটা অনেক লম্বা হয়ে যায়, কিন্তু আমি যেটাতে বিশ্বাস করি যে তুমি যতটুকু পড়ো ঠিক মতো ভিতর থেকে বুঝো,
তাহলে সেটা অনেক দিন মনে থাকবে। তুমি যখন ঠিকমতো ভিতর থেকে বিষয়টা বুঝবে তখন তোমার আগ্রহ তৈরি হবে, আর তোমার যখন কোনো কিছুতে আগ্রহ তৈরি হবে তখন সেই আগ্রহের কারণে জিনিসটা মনে থাকবে। আর পড়তে বসলে যদি সেটা আগ্রহ তৈরি না হয় সেটা কখনোই আসলে বেশি দিন মনে থাকে না। ঠিক আছে, সো কারো কোনো প্রশ্ন আছে কি না? কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা সামারি কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা যে কার্যকরীমূলকের মধ্যে যে হাইফেন দিয়ে যেই জায়গাটা রাখা হয় সেখানে সাধারণত হাইড্রোজেন ব্যতীত অ্যালকাইল বা অ্যারাইল এই দুইটা জিনিসই বেশি ব্যবহার করা হয়। তবে হাইড্রোজেন দিয়েও যদি কোনো স্পেসিফিক ওই সমগোত্রীয় শ্রেণীর যৌগ পাওয়া যায় তাহলে হাইড্রোজেন দেওয়া যাবে, যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন জৈব অ্যাসিডের ক্ষেত্রেও সেটি সম্ভব। ঠিক আছে, তবে সব সময় হাইড্রোজেন দেওয়া যাবে না। যেমন কিটোনের ক্ষেত্রে কিন্তু দুই পাশে হাইড্রোজেন দিলে সেটা আর কিটোন হিসেবে থাকে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আজকের শেষ টপিক দিয়ে আজকের কথা শেষ করব, সেটা হচ্ছে কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম। আসলে অগ্রাধিকার বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, যে কেন এই অগ্রাধিকার ক্রমটি করা হলো? মূল বিষয়টি হচ্ছে যদি একটা জৈব যৌগে দুই বা তার অধিক কার্যকরীমূলক থাকে তাহলে যেই কার্যকরীমূলকটি প্রথমে রিয়াকশান করে কার সাথে? অন্য কারো সাথে। অর্থাৎ দুই বা তার অধিক কার্যকরীমূলকযুক্ত কোনো জৈব যৌগের যেই কার্যকরীমূলকটি সবার প্রথমে বিক্রিয়া করবে অন্য কোনো জৈব যৌগের সাথে বা অন্য কোনো বিকারকের সাথে, তাকে আমার প্রথমে জায়গা দিতে হবে। সহজভাবে বলি, ধরো যে কোনো একটি কম্পিটিশান হচ্ছে, তাহলে কম্পিটিশানে আমি একজনকে পুরস্কার দিব, তাহলে কোনো প্রশ্নের উত্তর যে সবার আগে দিতে পারবে সেই পুরস্কার পাবে। ঠিক আছে, যদি আমি 3 জনকে পুরস্কার দেই তাহলে যদি 20 জন থাকে তাহলে যে সবার আগে দিতে পারবে সে প্রথম, যে তারপরে দিতে পারবে সে সেকেন্ড, যে তারপরে দিতে পারবে সে থার্ড। তাহলে ওইটার সাথেও এই জিনিসটা একবারে সেম, যে দুই বা তার অধিক কার্যকরীমূলক কোনো যৌগে থাকলে যে সবার আগে বিক্রিয়া পার্টিসিপেট করবে অন্য কোনো বিকারকের সাথে তার অগ্রাধিকার ফার্স্ট, যে সবার তারপরে যে থাকবে বা বিক্রিয়া করতে পারবে সে সেকেন্ড, তারপরে হলে থার্ড। তাহলে সেটি কি? সেটি অবশ্য তোমরা ম্যাক্সিমামই জানো, COOH জৈব অ্যাসিড, তারপর হচ্ছে CONH2, এটি জানলেও হয় না জানলেও হয়, তবে আমি এটা লিখে থাকি। তারপর হচ্ছে COOH, হ্যাঁ, এখানে যদিও OH দিয়ে লেখা হয় আসলে এখানে C দিয়ে লেখা উচিত, COOH NH2, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। আমার মোটামুটি এতটুকু পর্যন্ত জানতে পারলেই হয়। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের প্রায়োরিটি নিয়ে একটু জটিলতা আছে, সেই জটিলতাটা আসলে আইইউপিএই তৈরি করেছে, যেটা নামকরণের ক্ষেত্রে আমরা দেখব যে আসলে এখানে জটিলতাটা কোন জায়গায়। হ্যাঁ, সিম্পলভাবে যদি আমি বলি, নামকরণটার মধ্যে একটু জটিলতা করেছে, সিম্পলভাবে যদি আমি বলি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি। তোমরা যারা একটু পড়াশোনা করে ফেলেছো তারা নিশ্চয়ই জানো যে আমি চাঁদপুর সরকারি কলেজের যখন অনলাইন ক্লাস হয়েছিল সেইখানে আমি প্রায় 6টি ক্লাস নিয়েছি, এর মধ্যে হাইড্রোকার্বন টপিকটি আমি সেখানে পড়িয়েছিলাম। সেখানে আমি একটি জিনিস পড়িয়েছিলাম যে অ্যালকিনে একক পাই বন্ধন একটি, কিন্তু অ্যালকাইনে 2টি পাই বন্ধন থাকা সত্ত্বেও অ্যালকিনের সক্রিয়তা বেশি। হ্যাঁ, অ্যালকিনের সক্রিয়তা বেশি, অ্যালকাইনের সক্রিয়তা কম, এরকম একটি প্রশ্ন কিন্তু আমি তখন পড়িয়েছিলাম। দেখো তোমরা যদি সেটি দেখে থাকো তাহলে সেখান থেকে এখানে মিলাতে পারো যে অ্যালকিনের সক্রিয়তা বেশি, তাই তার অগ্রাধিকার আগে থাকবে। ঠিক আছে, তাহলে আমি আজকে মোটামুটি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা স্যার, নাইট্রোয়েটটা লাস্টেরটা আর একটু যদি বলতেন। নাইট্রোয়েটটা, আচ্ছা নাইট্রোয়েটটার কী জানতে চাচ্ছ? নাইট্রোয়েটটার ক্ষেত্রে তো আমি বলেছি এখানে নাইট্রোমূলকের মধ্যে এভাবে হবে, হ্যাঁ, NO2। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি লিখেছিলাম নাইট্রোজেন 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে নাইট্রোজেনের এই যে এখানে একটা মুক্ত জোড় আছে সেটা একটা সন্নিবেশ বন্ধন করবে, আর এখানে 2টা সিগমা বন্ধন হবে, একটি পাই বন্ধন হবে।
তাহলে পাই বন্ধনের জন্য আমাকে কি করতে হবে, একটা ফাঁকা রাখতে হবে, এটা পাই বন্ধন হবে। আর দুইটা সিগমা বন্ধন হবে, দুইটা সিগমা বন্ধনের জন্য আমার এখানে কি হবে, এই যে 2p(x1) এবং 2p(y1) ব্যবহার হবে। তার মানে নাইট্রোজেনের এখানে sp2 সংকরণ হবে নাইট্রোযোগ। আমি জাস্ট সংকরীকরণটা এখনও সাথে সাথে দেখালাম, সেটা না জানলেও হয়, কিন্তু জানলে যেটা তোমার জন্য কি বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম পর্যন্ত দেখলাম। এখন মূল বিষয়টি হচ্ছে, আজকে সকালে যে কথাটি বলেছিলাম যে যে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকতে হবে। তোমার যখন আগ্রহ থাকবে পড়াটির প্রতি, তখন সেটা পড়তে ভালো লাগবে, আর সেটা যখন পড়তে ভালো লাগবে তখন সেটা অনেক দিন মনে থাকবে। তো ঠিক আছে, আজকে আমি আপাতত এখানেই বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে কমেন্ট সেকশানে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।